আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সহানুমান, হ্যাঁ? তোমাদের হচ্ছে প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের সহানুমানের একটা টপিকস। এটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমানের একটা প্রকারভেদ। ঠিক আছে? তো আজকে এই সহানুমানের সব কিছু তোমাদেরকে ডিটেলসে আমি আলোচনা করব এবং আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের এই সহানুমানটা সহানুমানের উপর আর কোনো সমস্যা থাকবে না সহানুমানের মধ্যে। তো ভিডিওটা সবাই ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি ফার্স্ট শুরু করি। সহানুমান সহানুমানের আরেকটা নাম হচ্ছে ন্যায় অনুমান, ঠিক আছে? সহানুমানের আরেকটা নাম হচ্ছে ন্যায় অনুমান। কি অনুমান? ন্যায় অনুমান। আর এটা কি ইংলিশে বলে হচ্ছে সিলোজিজম, ঠিক আছে? সিলোজিজম। তোমরা হচ্ছে এইটা মনে রাখবা, এটা হচ্ছে এমসিকিউতে আসে। ন্যায় অনুমান এটাও অনেক সময় এমসিকিউতে দেখা যায়, ঠিক আছে? তাহলে সহানুমানের আরেকটা নাম ন্যায় অনুমান, আর এটা হচ্ছে সিলোজিজম এর ইংলিশ, ঠিক আছে? সিলোজিজম, এটা থেকে এর প্রতিশব্দ হচ্ছে সহানুমান। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার এটা কাকে বলে? সহানুমানটা কাকে বলে? যে মাধ্যম অবরোহ অনুমানে দুইটি আশ্রয়বাক্য থেকে বিধিসঙ্গতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সহানুমান বলে, ঠিক আছে? তোমরা যখন দেখবা যে দুইটা আশ্রয়বাক্য দেখা যাচ্ছে, ঠিক আছে, দুইটা আশ্রয়বাক্য থেকে হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলেই বুঝবা যে হচ্ছে এইটা হলো সহানুমানের নিয়ম বলছে। এই তোমাদের কিন্তু এই সহানুমান থেকে কিন্তু মাস্ট একটা সৃজনশীল প্রশ্ন থাকবেই, একটা হোক দুটা হোক থাকবে, ঠিক আছে? তাই এটা খুব ভালো করে করবা। তোমরা উদাহরণ দেখো, উদাহরণ দেখলে আশা করি তোমরা বুঝবা। দেখো, সকল দার্শনিক হয় মানবতাবাদী, ঠিক আছে? এটা একটা কি আশ্রয় বাক্য? এটা কি আশ্রয় বাক্য? এটাও আশ্রয় বাক্য। এটা হচ্ছে কি সিদ্ধান্ত, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এই যে এটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, দুইটা আশ্রয় বাক্য থেকে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, ঠিক আছে? দুইটা আশ্রয় বাক্য থেকে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, তাই এটা হচ্ছে একটা সহানুমানের উদাহরণ, ঠিক আছে? আরও তোমরা যদি ক্লিয়ার করে যদি দেখতে যাও, তোমরা যদি উদাহরণ পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই সহানুমানের পদ, ঠিক আছে? তোমরা যদি সহানুমানের পদ ধরতে পারো তাহলে এর উদাহরণেও তোমরা যদি দেখলেই তোমরা বুঝবা যে এইটা হচ্ছে সহানুমানের উদাহরণ, ঠিক আছে? তো আসো ফার্স্ট এটা দেখা যাক। এই যে সহানুমানের পদ হচ্ছে তিনটি, একটা হচ্ছে কি প্রধান পদ, অপ্রধান পদ, আরেকটা হচ্ছে কি মধ্যপদ। তাহলে কি প্রধান পদ, অপ্রধান পদ, আরেকটা হচ্ছে মধ্যপদ, ঠিক আছে? এখন অনেকে বলবা যে অনেকে ভাববা যে এই প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ এগুলা কি? এগুলা একদমই ভাবার সময় নেই, যেহেতু তোমাদের সময় একদম কম, এগুলোর ডিটেলসও জানার দরকার নাই। না, আমি তোমাদেরকে ডিটেলস জানাবো, অবশ্যই জানাবো, না কেন জানাবো, কিন্তু তোমরা হচ্ছে একদম শর্টকাটে একদম মনে রাখবা, যাতে এমসিকিউতে আসলেই ধরতে পারো, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা আসবে যে নিচের কোনটি প্রধান পদ, নিচের কোনটি অপ্রধান পদ, নিচের কোনটি মধ্যপদ। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই যে আমি এখানে নিচে একটু লিখে দিচ্ছি তিনটাকে চেনার উপায়, ঠিক আছে? সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ। আচ্ছা, এখানে হচ্ছে কি উদাহরণে হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে সক্রেটিস হয় একজন মানবতাবাদী, ঠিক আছে? তাহলে এই যে সিদ্ধান্তের বিধেয় পদ কোনটা? এইটা। আমরা জানি এইটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়, আর এটা হচ্ছে কি সংযোজক, তাই না? তো এই যে সিদ্ধান্তের বিধেয় পদ এটা হচ্ছে মানবতাবাদী, তাহলে মানবতাবাদী এটা কি? এটা হচ্ছে কি প্রধান পদ। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রধান পদ। এরপরে তোমরা আসো হচ্ছে এরপরে তোমাদেরকে যদি বলে যে নিচের কোনটি, এই উদাহরণে কোনটি হচ্ছে অপ্রধান পদ, তখন তোমরা দেখবা এই সিদ্ধান্তে যে উদ্দেশ্য আছে, এই যে এই উদ্দেশ্যটা হচ্ছে কি অপ্রধান পদ, ঠিক আছে? উদ্দেশ্যটা হচ্ছে অপ্রধান পদ। তাহলে সিদ্ধান্তের বিধেয় পদটাকে বলা হয় প্রধান পদ, আর সিদ্ধান্তের
যে উদ্দেশ্য পদ এটাকে বলা হবে হচ্ছে অপ্রধান পদ, অপ্রধান পদ। আচ্ছা, এরপর আসবো হচ্ছে দ্বিতীয়টা কি, তারপর বলছে হচ্ছে মধ্যপদ। মধ্যপদ কোনটা? দ্বিতীয় আশ্রয় বাক্যে বিধেয়ত পদে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যপদ। দেখো তোমরা এখানে আশা করি বুঝবা, এই যে একজন দার্শনিক, এই যে এখানে দার্শনিক আছে, একজন দার্শনিক, এই যে এই দার্শনিকটা হচ্ছে কি মধ্যপদ। এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, এটা হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধেয় পদ হচ্ছে দার্শনিক, তাই এটা হচ্ছে দার্শনিক হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, এখন তোমরা দেখো উদাহরণ বলছে সকল দার্শনিক হয় মানবতাবাদী। প্রথমে একটা আশ্রয় বাক্যে কি বললো? সকল দার্শনিক হয় মানবতাবাদী। তাহলে দার্শনিকের সাথে মানবতাবাদী এর কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঠিক আছে, তারপরে ওই আশ্রয় বাক্য থেকে তারা এটা ভাবলো যে সক্রেটিস হয় একজন দার্শনিক। ঠিক আছে, আমরা জানি সক্রেটিস একজন দার্শনিক। সকল দার্শনিক হয় মানবতাবাদী, সক্রেটিস হয় দার্শনিক, অতএব সক্রেটিসও হয় একজন মানবতাবাদী। ঠিক আছে, আশা করি বুঝছো। এবং এই কথা এগুলো হচ্ছে উদাহরণ যত আর কি পড়বা তত তোমাদের এগুলো আরও ক্লিয়ার হবে। আর সামনে তোমাদের নিয়ম আছে কিছু, এই নিয়মগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের নিয়ম থেকেই আসলে মূলত সৃজনশীল হয়, তো সেটা ভালো হবে। আর এখানে তাহলে তোমরা কিন্তু সহানুমান কাকে বলে এটাও কিন্তু বুঝলা, যে যে মাধ্যম অবরোহ অনুমানে দুইটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিধিসঙ্গতভাবে, এইটাকে সহানুমান বলে। একদম সংক্ষেপে একদম দিয়ে দিবা। আর এই যে সহানুমানটা, এইটা সম্পর্কে প্রথম কি আলোচনা করছে জানো? প্রথম আলোচনা করছে হচ্ছে অ্যারিস্টটল। এটা কিন্তু এমসিকিউ আসবে অবশ্যই, এটা মাথায় রাখবা যে সহানুমানের সহানুমান সম্পর্কে প্রথম আলোচনা করেন হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে, তো এরপরে আমি তোমাদেরকে এই সহানুমানের কিন্তু প্রকারভেদ আছে, এখন আমি তোমাদেরকে এই সহানুমানের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এই যে দেখো, সহানুমান হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এই সহানুমানের অনেক দুই প্রকার, অনেক বিস্তারিত। তো আমি তোমাদেরকে আমাদের নোট খাতা যদি তুমি পড়ো তাহলে তুমি সব কিছুই আর কি বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত করে আর কি শুধু বলতেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই নোট খাতা হাতে নিয়ে তারপরে তোমরা ভিডিওটা দেখবা, তাহলে তোমরা ভিডিওটা মানে এই কথাগুলো আর কি বুঝবা। তো যাই হোক, তোমাদের এখানে আমি সংক্ষেপে দিয়ে দিলাম যে সহানুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে অমিশ্র। এখন তুমি বলবা যে মিশ্র আর অমিশ্র কীরকম? প্রথমে আমি তোমাকে বলি মিশ্রটা। মিশ্রটা কি? এই যে অমিশ্রটা প্রথমে বলি। অমিশ্রটা কীরকম? এই যে আমি তোমাকে এই উদাহরণটা দিছি, এই যে এই উদাহরণের মতো। ঠিক আছে, এই উদাহরণের মতো যে সকল দার্শনিক হয় মানবতাবাদী, সক্রেটিস হয় একজন দার্শনিক, আর সক্রেটিস হয় একজন মানবতাবাদী। এইরকমভাবে একই সম্পর্কযুক্ত থাকবে। ঠিক আছে, অমিশ্র যেটা সেটা একই রকম হবে, একই সম্পর্কযুক্ত থাকবে। মানে এই যে দার্শনিক, দেখো এই দার্শনিক, সক্রেটিস, মানবতাবাদী, মানে সব কিছু একটা মিল আছে না, এইরকম থাকবে। কিন্তু যেটা মিশ্র সেটা এরকম থাকবে না। সেটার কোনো বাক্যটা আশ্রয় বাক্য যদি হয় প্রাকল্পিক, তাহলে প্রাকল্পিক হলে দেখা যাবে যে হচ্ছে সিদ্ধান্ত হবে নিরপেক্ষ। আবার আশ্রয় বাক্য যদি বৈকল্পিক হয় তাহলে সিদ্ধান্ত হবে নিরপেক্ষ। মানে এরকম করে তোমাদের হচ্ছে এরকম করে আর কি হবে, আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে পার্থক্য থাকবে, প্রাকল্পিক, বৈকল্পিক বা নিরপেক্ষ হতে পারে। তো এই মিশ্র অমিশ্রর মধ্যেও আবার পার্থক্য মানে আছে, প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদগুলো কেমন আমি তোমাকে বলি। প্রথমে অমিশ্র যেটা, এই অমিশ্রটা হচ্ছে তোমার অমিশ্রর মধ্যে ভাগ হচ্ছে প্রাকল্পিক, বৈকল্পিক, আরেকটা হচ্ছে প্রাকল্পিক, বৈকল্পিক এবং নিরপেক্ষ। আর মিশ্র যেটা আছে, এই মিশ্রর মধ্যে আছে হচ্ছে মানে এই মিশ্রটা আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ, একটা বৈকল্পিক নিরপেক্ষ, আরেকটা হচ্ছে তোমার বিকল্প সহানুমান। ঠিক আছে, এই আর কি এই প্রকারভেদগুলো আর কি আছে। মিশ্রতে আছে তোমার হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ, আবার বৈকল্পিক নিরপেক্ষ, আরেকটা আছে বিকল্প। আর অমিশ্রতে আবার আছে অমিশ্র প্রাকল্পিক, অমিশ্র বৈকল্পিক, অমিশ্র নিরপেক্ষ। ঠিক আছে,
এখন এগুলা কাকে বলে, এগুলা তুমি একটু যদি নোট দেখো তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবা। তো তাও আমি তোমাদেরকে এখানে একটু বলে দিই। এই যে আমি তোমাদেরকে আমার নোট খাতা দেখাই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝবা। কারণ আমি যদি এখন লিখতে যাই তাহলে অনেক সময় যাবে। তো আমি তোমাদেরকে এখানে বুঝাই দিই। সেটা হচ্ছে কি, প্রথমটা অমিশ্র নিরপেক্ষ। অমিশ্র নিরপেক্ষ কাকে বলে? যে সহানুমানে তিনটি যুক্তিবাক্য নিরপেক্ষ তাকে অমিশ্র নিরপেক্ষ সহানুমান বলা হয়। এই যে আমি যে এইখানে যে উদাহরণটা দিলাম, এই যে সকল দার্শনিক হয় মানবতাবাদী, সক্রেটিস, এটাই হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, এটাই অমিশ্র নিরপেক্ষ, অমিশ্র নিরপেক্ষ। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে তাহলে কি সংজ্ঞাটা হবে কি, যে সহানুমানে তিনটি যুক্তিবাক্য নিরপেক্ষ তাকে অমিশ্র নিরপেক্ষ বলা হয়। এই যে এখানে দিছে হচ্ছে সকল দার্শনিক হয় মরণশীল, প্লেটো হয় একজন দার্শনিক, তাই প্লেটো হয় হচ্ছে মরণশীল। এই যে একদম সিম্পল, এটা নিরপেক্ষ। এরপর আসো হচ্ছে অমিশ্র প্রাকল্পিক। ঠিক আছে, অমিশ্র কি? অমিশ্র প্রাকল্পিক। এখানে অমিশ্র প্রাকল্পিক কি, যে সহানুমানের তিনটি যুক্তিবাক্যই প্রাকল্পিক তাকে অমিশ্র প্রাকল্পিক সহানুমান বলা হয়। যে যুক্তিবাক্যের দুইটা আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত, এই তিনটাই যেটার হচ্ছে কি প্রাকল্পিক হবে, সেইটাই হবে হচ্ছে তোমার কি বলে, সেটাই হবে তোমার হচ্ছে অমিশ্র প্রাকল্পিক। ঠিক আছে, এর আগে তোমাদের আমি একটা ক্লাস নিছিলাম, সেই ক্লাসে আমি তোমাদেরকে বলছি যে প্রাকল্পিক, বৈকল্পিক এগুলো কি, নাকি আমি তোমাদেরকে হচ্ছে ভয়েসে বলে দিছিলাম গ্রুপে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই যে যদি তাহলে যদি থাকে, যদি তবে বা যদি তাহলে যদি থাকে, তাহলে ওটা চোখ বন্ধ করে সেটা হচ্ছে কি প্রাকল্পিক, আর হয় না হয় থাকলে সেটা হবে হচ্ছে বৈকল্পিক। ঠিক আছে, তো প্রাকল্পিক তাহলে এখানে কি বলছে, যদি দাম বাড়ে তাহলে চাহিদা বাড়বে, চাহিদা কমে। ঠিক আছে, আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমে, আর যদি দাম বাড়ে তাহলে যোগান আবার বাড়ে। ঠিক আছে, আবার যদি যোগান বাড়ে তাহলে চাহিদা কমে। অতএব যদি যোগান বাড়ে তাহলে চাহিদা কমে। এই যে এটা কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত। ঠিক আছে, তাই এটা হচ্ছে অমিশ্র, আর যেহেতু এখানে যদি তাহলে আছে তাই এটা হচ্ছে প্রাকল্পিক। ঠিক আছে, এরপর হচ্ছে অমিশ্র বৈকল্পিক। যে সহানুমানের তিনটি যুক্তিবাক্যই বৈকল্পিক তাকে অমিশ্র বৈকল্পিক সহানুমান বলা হয়। কি, যে সহানুমানে তিনটি যুক্তিবাক্যই বৈকল্পিক তাকে হচ্ছে অমিশ্র বৈকল্পিক সহানুমান বলা হয়। যেমন হয় রাসেল সৎ, না হয় নির্বোধ, হয় রাসেল সৎ, না হয় প্রতারক, হয় রাসেল প্রতারক, না হয় সে নির্বোধ। ঠিক আছে, এই যে হয় না হয় আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বৈকল্পিক। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা দেখো যে হচ্ছে মিশ্র সহানুমান তিন প্রকার। ঠিক আছে, মিশ্র সহানুমান কোনটা, যেটার আশ্রয় বাক্য হয় হচ্ছে পুরো প্রাকল্পিক হবে, সিদ্ধান্ত হবে নিরপেক্ষ, আবার হয় বৈকল্পিক হবে আশ্রয় বাক্য, তাহলে যদি বৈকল্পিক হয় তাহলে হবে হচ্ছে তোমার সিদ্ধান্ত হবে নিরপেক্ষ, এরকম টাইপের। তো এগুলোর এই অনুসারে হচ্ছে তোমার এই প্রাকল্পিক মিশ্র সহানুমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ, একটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ, আর একটা হচ্ছে বিকল্প সহানুমান। ঠিক আছে, এই যে বিকল্প সহানুমান। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ যেটা সেটা হচ্ছে কি, যে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য, যে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক এবং অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত হচ্ছে নিরপেক্ষ, তাকে বলা হবে হচ্ছে মিশ্র প্রাকল্পিক। আচ্ছা তোমরা তাহলে এখন দেখো যে প্রথম আশ্রয় বাক্যটা হবে কি প্রাকল্পিক, মানে যদি বা তবে থাকবে, আর হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য মানে পরের দ্বিতীয় যে আশ্রয় বাক্যটা, সেই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটা হবে হচ্ছে নিরপেক্ষ, মানে একটা সহজ সরল বাক্য হবে। এই যে আমরা উদাহরণ দেখি, দেখো নিরপেক্ষ সহানুমান তাকে বলে। আচ্ছা এই যে যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে, দাম বেড়েছে চাহিদা কমে বা কমেছে হবে। তাহলে কি বলছে যে নিরপেক্ষ সহানুমান বলে হচ্ছে নিরপেক্ষ সহানুমানে হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ। তাহলে প্রথমে আশ্রয় বাক্যটা হবে হচ্ছে প্রাকল্পিক, তারপরে পরের আশ্রয় বাক্য হবে হচ্ছে নিরপেক্ষ এবং তার সিদ্ধান্তটাও হবে হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে,
আমার মনে হয় না এর থেকে ভালোভাবে কেউ তোমাকে বুঝাতে পারবে, বলতে পারবে। তুমি বই পড়লে জীবনও এগুলা এইভাবে বুঝবা না, ঠিক আছে? তাই তোমরা বই না পড়ে, আমি তোমাদেরকে প্রথমেই বলছি, নোট করলে তোমাদের এনাফ। তোমরা এমসিকিউ, তোমাদের এমসিকিউ এগুলো থেকে আসবে, এই উদাহরণগুলো থেকে আসবে, এর বাইরে উদাহরণ আসবেই না। আচ্ছা, এরপর আসা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ। যে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক এবং অপ্রধান এবং সিদ্ধান্ত হবে নিরপেক্ষ, সেটা হবে হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ, মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিবাক্য। আচ্ছা, সহানুমান, সরি, এই যে যেমন দেখো, হয় না হয়, আমরা জানি বৈকল্পিক হয় না হয়, তাহলে এটা কি করলো, প্রথম আশ্রয় বাক্যে রুমা হয় সৎ, না হয় বোকা। আচ্ছা, তারপর রুমা নয় সৎ, রুমা নয় সৎ, রুমা হয় বোকা। ঠিক আছে, এখানে অবশ্যই একটা নয় নিয়ে আসতে হবে, যেহেতু এখানে না আছে তাই পরের রাষ্ট্রের পক্ষে নয় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে পরেরটা হবে হচ্ছে সিদ্ধান্ত হবে হচ্ছে সদর্থক। আচ্ছা, এরপর আসি হচ্ছে দ্বিকল্প সহানুমান। এই দ্বিকল্পিক সহানুমানটা আছে না, এটা কি জানো? এটা হচ্ছে এই যে মিশ্র সহানুমান, এটা হচ্ছে আমরা কি বললাম, যদি হয় না হয় এগুলো, এটা এই প্রাকল্পিকটাও আবার ফির যৌগিক হবে, ঠিক আছে? দুইটা থাকবে, মানে যদি হয়, যদি তাহলে এটা হচ্ছে দুইবার থাকবে। আর হচ্ছে অপ্রধান এবং সিদ্ধান্ত হবে হচ্ছে বৈকল্পিক অথবা নিরপেক্ষ। এই দেখো, এইটা সচরাচর আসে না, বুঝছো? এটা তোমাদের সৃজনশীল হয় না, আমি এটা কোনো বছরই ওইভাবে দেখিনি, কিন্তু পড়ে রাখা আর কি ভালো, এই জন্য। আচ্ছা, যদি রিনা হয় সৎ, এই দেখো তোমরা এটা দেখলে বুঝবা, যদি রিনা হয় সৎ তাহলে সে হয় সম্মানিত, এবং এই যে যৌগিক, ঠিক আছে, এবং যদি রিনা হয় বিশ্বস্ত তাহলে সে হয় সম্মানিত, ঠিক আছে? এটা হচ্ছে যৌগিক প্রাকল্পিক। এরপরে আসলো হচ্ছে বৈকল্পিক, কি হয় রিনা সৎ, না হয় সে বিশ্বস্ত। এখান থেকে একটা নিল, এখান থেকে একটা নিল, আর নহলে আর এখান থেকে একটা নিল, ঠিক আছে? আর আবার কি রিনা হয় সম্মানিত, নিরপেক্ষ হয়ে গেল। যেহেতু এগুলা, তাহলে সে হবে হচ্ছে সম্মানিত। এই যে দুটা মিলে রিনা হয় সম্মানিত, নিরপেক্ষ। আশা করি এটা বুঝছো, আর সমস্যা নাই। আর প্রধান পদ অপ্রধান পদ ওটা অনেক আর কি বড়, বড় বলতে কি ওটা ডিটেলসে, কিন্তু আমি তোমাদেরকে একদম সংক্ষেপে শর্ট করে বুঝাই দিছি। ওইটা আমি তোমাদেরকে একটা ছবিও তুলে দেবো যাতে তোমরা ওটা মুখস্থ করতে পারো। আর এটাও তোমরা এগুলো নোট খাতায় তো আছে, সমস্যা নাই, ডিটেল ওটা সংক্ষেপে নেই, আমি তোমাদেরকে সংক্ষেপে ছবি তুলে দেবো এখন। তো আজকে এই পর্যন্তই। আর সহানুমানের নিয়ম যেটা, এটা সম্পর্কে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও করে দেবো, কেমন? তাহলে সহানুমানের অর্ধেকটা শেষ, আশা করি একদম পুরো অর্ধেক তোমাদের একদম কমপ্লিট। এখন শুধু তোমাদের বাকি আছে, অবশিষ্ট আছে হচ্ছে নিয়ম। এই নিয়ম আমি তোমাদেরকে বইয়ে তোমাদের 8-9টার মতো মনে হয় নিয়ম আছে, কিন্তু আমি তোমাদেরকে 5টা বা হচ্ছে 4টা না, সরি 5টা নিয়ম পড়াবো। এই 5টা পড়লে তোমাদের ইনাফ, আর এর বাইরে একটাও পড়তে হবে না। এমসিকিউ আসলেও এই 5টা থেকে আসবে, এবং সৃজনশীল আসলেও এই 5টা থেকে আসবে, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও করবা। আর তোমরা যারা এই ভিডিও বা ক্লাসগুলো করো, তোমরা কিন্তু আমি মোটামুটি দেখি তোমরা অনেকেই ক্লাস করো, মোটামুটি অনেক ভিউ হয়, কিন্তু সেই হিসেবে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার বা লাইক সেভাবে আসে না। তো শুধু কি দেখবা, সাবস্ক্রাইব লাইক করবা না? সাবস্ক্রাইবও করবা, লাইকও দিবা ভিডিও, ইভেন পারলে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ারও করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।